চোখের পলকে কেটে গেল 2 দিন। সময়ের সাথে সাথে পরিস্থিতি পরিবেশেরও পরিবর্তন হচ্ছে। কেবল পরিবর্তন হয়নি টিনার বৃদ্ধস্ততা, দৃষ্টান্তের অসহায়ত্ব। সেদিন পুকুর পাড়ে অনেক জোরাজুরির পরও মৃত্যুঞ্জয় কিংবা দর্শিনী জানতে পারেনি দৃষ্টান্তের প্রথম ভালোবাসা কে, কিন্তু দৃষ্টান্তের শেষ ভালোবাসা আঁকড়ে রাখার আকুলতা দেখেছে। দর্শিনীর ভীষণ খারাপ লাগছে এদের ভবিষ্যতের বিচ্ছেদের কথা ভেবে। নানান রকমের ভাবনা ভেবেই দর্শিনী হাঁটছে মাটির সরু পথটা দিয়ে। পাশে প্রতাপ সাহাও আছেন। উদ্দেশ্য হরমোহনের বাড়ি যাবে। বাবা মেয়ে মিলে ভেবেছে ঠান্ডা মাথায় আরেকবার চেষ্টা করবে ঝামেলায় না জড়ানোর জন্য। মেঘলা আকাশ সুন্দর করে তুলেছে। বাবা মেয়ের হাতটা শক্ত করে ধরে ধীরে ধীরে হাঁটছে। দুজনের মাঝে নিস্তব্ধতা। আজ কতগুলো বছর পর বাবার হাত ধরে হাঁটছে মেয়ে। ছোট্ট বয়সে ছোট্ট ছোট্ট হাতগুলো দিয়ে আঁকড়ে ধরতো বাবার হাত। সেখানে কোনো দ্বিধা থাকে না, কারণ ওই বয়সে তার একমাত্র আশ্রয় তো এই জন্মদাত্রী। কিন্তু সন্তান বড় হওয়ার সাথে সাথে ঢিলে হয়ে যায় আঁকড়ে ধরা হাতটা। তৈরি হয় কত দ্বিধা। সে দেয়াল টপকে আর বাবা মায়ের হাতটা শক্ত করে ধরা হয় না, যার জন্য জীবনে বারবার মুখ থুবড়ে পড়তে হয়। বা তোমার কি মনে হয় হরমোহন এত সহজে সন্ধি করবে? কতভাবেই তো তাকে বোঝানোর চেষ্টা করলাম, এ জমি আমরা ছাড়বো না। সে তো মানল না। তোমার কি মনে হয় আবার বললেও মানবে? প্রতাপ সাহার কথায় দর্শিনীর নিস্তব্ধতার বেড়া ভাঙল। দর্শিনী কতক্ষণ ঠোঁট উল্টে রেখে বলল, জানি না বাবা, তবে আমি শুনেছি ভালোবাসা দিয়ে নাকি সব করা সম্ভব। আমরা তো রেশারেশি হানাহানি দিয়ে এতদিন চেষ্টা করেছিলাম, পারলাম না। একবার ভালোবেসে চেষ্টা করে দেখি। আমি তো জানি এটা দাদুর হাতে শেষ স্মৃতি, যা তুমি হারাতে দিতে চাও না। আমরা না হয় আরেকবার আঁকড়ে ধরব। প্রতাপ সাহা হাসলেন আবার কিছুক্ষণ, কি যেন ভাবলেনও। অতঃপর মেয়ের মাথার পিছনে হাত বুলিয়ে শীতল কণ্ঠে বললেন, ভালোবাসা দিয়ে সব জয় করা যায়, কিন্তু কথাটা কিন্তু আজকাল ভুল মা। যদি তেমনই হতো তাহলে তোমার এত ভালোবাসার পরও তোমার প্রাক্তন শ্বশুরবাড়ির মানুষ তোমাকে এত অবহেলা দিতে পারতো না। আর এখন বড় বৌমা, যে এককালে তোমারে কত ভালোবাসতো, সে এখন হুট করে মুখ ফিরিয়ে নিতে পারতো না। বাবা যেন মোক্ষম সময় মোক্ষম কথাটা বলল। দর্শিনীর পায়ের গতি আরও কিছুটা ধীর হয়ে গেল। বাবা তো ভুল কিছু বলেনি। সত্যিই তো ভালোবাসা দিয়ে আদৌ সব সম্ভব। হয়তো হ্যাঁ, আবার হয়তো না। দর্শিনী ছোট্ট শ্বাস ফেলল। জীবনে যদি সবটা নেগেটিভ দিক বের করি তাহলে হাত ছাড়া কিছুই মিলবে না, হতাশা ছাড়া কিছুই মিলবে না। তাই কিঞ্চিত নেগেটিভ জিনিস এড়িয়ে চলা ভালো। জীবনে খুশি থাকা যায়। দর্শিনী হাসল। বাবার কথার উত্তরে ভীষণ উচ্ছ্বসিত হয়ে বলল, বাবা, কে বলেছে ভালোবাসা দিয়ে জয় করা যায় না? তুমি নিপা বৌদিকে দেখেছো কিভাবে বদলে গেল? এত বছর যে মানুষটা পাকা কথা ছাড়া সোজা কথার উত্তর দিত না কাউকে, সে মানুষটা আজকাল কত নরম হয়েছে দেখেছো? আর বড় বৌদির কথা বলছো, যে মানুষটার আঁচলের তলে আমি মায়ের সুঘ্রাণ পেতাম, সে মানুষটার সামান্য রুক্ষতা আমার বদল মনে হয়নি। তার শ্বশুর বাড়ি, স্বামী, বাবার বাড়ি সব মিলিয়ে সে ভেঙে পড়েছে। আমরা না বুঝলে কে বুঝবে বাবা? আমরা তো জানি মানুষটা কি ছিল। সব ঠিক হয়ে যাবে বাবা, কিছু ভেবো না। প্রতাপ সাহা হাসলেন। মেয়েটা আজও বদলায়নি। এই মেয়েটা একদম ভিন্ন ধাঁচে। কখনো উত্তপ্ত আগ্নি, কখনো বা শীতল বাড়ি। আরে দর্শিনী যে, কেমন আছো ম্যাডাম? নিজের সামনে সামান্য পরিচিত লোকটাকে দেখে থমকালো প্রতাপ। দর্শিনী হাত জোর করে বলল, নমস্কার হিমাদ্রিদা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কাকামশাই ভালো আছেন? হ্যাঁ বাবা ভালো আছি। তোমার কি খবর? ভালো কাকা। হিমাদ্রি ছেলেটার বিনীত আচরণ পরও ভালো লাগলো প্রতাপ সাহার। গ্রামের সবচেয়ে ভদ্র সভ্য ছেলে বলা যায় তাকে। কোনো ঝুট ঝামেলায় তাকে পাওয়া যায় না কখনো। হিমাদ্রির ভাইয়ের সাথেই টিনার বিয়ে ঠিক হয়েছে। হিমাদ্রি এবার দর্শিনীর দিকে দৃষ্টি দিল। বোকা শোকা একটা হাত দিয়ে চোখের চশমাটা ঠিক করতে করতে বলল, দর্শিনী তোমাকে যে একবার স্কুল যেতে বলেছে বড় স্যার। আমি তোমাদের বাড়িতেই যাচ্ছিলাম। তোমার যে চাকরিটা হয়েছে, কাল থেকেই পারলে জয়েন হতে পারো। আকস্মিক চাকরি হওয়ার খবরটা পেয়ে দর্শিনী অবাক হয়ে যায়, সাথে প্রচণ্ড রকমের খুশিও হয়। বাবা যে স্কুলের শিক্ষক ছিল, সন্তানও সেই স্কুলের শিক্ষক হলে সেটা বাবার জন্য কতটা গর্বের। নিজের মাথাটা আর একটু উঁচু করে বাঁচার জন্য একটা অবলম্বনও পেল দর্শিনী। কিন্তু সেখানে বাদ সাধল প্রতাপ সাহা।
অবাক কণ্ঠে বলল, এখন কিভাবে চাকরি করবে? তোমার একটু বিশ্রাম প্রয়োজন। সেখানে কিনা তুমি চাকরি করার কথা ভাবছো? না মা, এটা আমি পছন্দ করছি না। কাকামশাই, আপনি চিন্তা করেন কেন? মা হওয়াটা আশীর্বাদ স্বরূপ। সেটা রুচিলে কিছু করতে না দিয়ে অভিশাপ করে তুলবেন না গর্ভকালীন সময়টা। আরও এখন বাসার বাহিরে থেকে নিজের মন রিফ্রেশ রাখবে, সেটা আরও ভালো ব্যাপার, তাই না? হিমাদ্রির কথায় প্রতাপ সাহা কিছু বললেন না। দর্শিনী বুঝেছে চাকরিটা করতে হয়তো বাবার সাথে মন কষাকষি করা লাগবে, কিন্তু বাবা ঠিক বুঝবে আশা করা যায়। কিন্তু হিমাদ্রির সামনে মন কষাকষিটা বিদঘুটে দেখা যাবে বলে সে ছোট্ট করে হিমাদ্রিকে উদ্দেশ্য করে বলল, আমি কাল গিয়ে কথা বলবো, আর পারলে কাল থেকে শুরু করব। ধন্যবাদ। হিমাদ্রিও নমস্কার বলে হেলতে হেলতে সামনের দিকে হাঁটা ধরল। দর্শিনীরাও নির্দিষ্ট গন্তব্যে হাঁটা শুরু করলো। কিন্তু প্রতাপ সাহা মেয়ের সাথে আর কোনো কথা বললেন না, কিন্তু মেয়ের ধরে রাখা হাতটাও ছাড়লেন না, বরং আর একটু শক্ত করে ধরে রাখলো সে হাতখানা। দর্শিনী হাসলো। বাবা হয়তো একেই বলে। প্রতাপ আর দর্শিনী হরমোহনের বাড়ির সামনে এসে দাঁড়ালেন। হরমোহন বাড়ির ভেতর কেউ একজন এসেছে বোঝা যাচ্ছে। তারা ভেতরে না গিয়ে বাহির থেকে উঁকি দিয়ে চমকে উঠলেন। দর্শিনী হা হয়ে তাকিয়ে রইল। বাড়ির ভেতরে থাকা মানুষটাকে দেখে প্রতাপ সাহ বেশ অবাক হলো। হরমোহন এবং সে মানুষটা প্রতাপ সাহার জমি নিয়ে আলোচনা করছে। কোনো মতে সে জমি ছাড়া যাবে না বলে হরমোহনকে হুমকি দিল সে মানুষ। দর্শিনী বাবার দিকে অবাক দৃষ্টিতে তাকালো। বাবাও প্রায় একই দশা। হঠাৎ করে দর্শিনীর মুখ চোখ কাঠিন্যতে ছেয়ে গেল। কঠিন কণ্ঠে বলল, এ জমি আমরা আর ছাড়ার কথা ভাববো না বাবা। ভদ্রতার মুখোশের আড়ালে মানুষ কতটা খারাপ দেখলে। জান যায় যাবে, জমি কিন্তু ছাড়বো না। প্রতাপ সাহা কিছু বলল না, কেবল মাথা নুইয়ে নিল। বন্ধু যখন শত্রু হয়ে যায়, তার কাছে ভালো কিছু আশা করা নিতান্তই বোকামি। মোহনা বাড়ি ফিরেছে আজ 2 দিন হলো। নিজের ঘর থেকে সে খুব কম বের হয়। নিতান্তই প্রয়োজন ছাড়া বেরই হয় না বলা যায়। সারাদিন ঘরে থাকে। কি যে করে একমাত্র সেই জানে। আর বিপ্রদীপকে জেল থেকে ছাড়ানো হবে বলে নিলয় কুমার থানায় গিয়েছে। অদ্ভুত হলেও সত্যি যে মোহনা এই 2 দিন বিপ্রদীপকে ছাড়ানোর কথা বলেনি, বরং তার ভাব ভঙ্গিমা এমন যে বিপ্রদীপ জেলে থাকলেই ভালো। মোহনা নিজের স্বামীর সাথেও কথা বলা ছেড়েছে মাসখানেক আগে। প্রয়োজনে কথা কেবল হু হা জবাব দিত। এই 2 দিন সে এটাও করেনি। সে বাড়িতে এমনভাবে অবস্থান করেছে যেন তার কোনো অস্তিত্ব নেই। মায়া নিজেকে বেশ স্বাভাবিক রাখার চেষ্টা করছে, কিন্তু যতবার মোহনার সামনে পড়ছে ততবারই ভয়ে তার শরীর কাঁটা দিয়ে উঠছে। তার মনে হচ্ছে এই বুঝি মোহনার ভয়ঙ্কর রূপ ধারণ করে মেরে ফেলবে তাকে। মায়ার ভয় হয়, এ মহিলা যা ভয়ঙ্কর, খুব নৃশংসভাবে না আবার খুন হতে হয় মায়াকে। মায়া রান্নায় মগ্ন। হঠাৎ করে বিহঙ্গিনী আর মোহনার কণ্ঠস্বর ভেসে এলো। তারা কোনো বিষয় নিয়ে বেশ কথা কাটাকাটি করছে বোধহয়। মায়ের আগ্রহ জাগলো। কি নিয়ে এত কথা কাটাকাটি হচ্ছে তা বোঝার জন্য সে রান্নাঘর থেকে বের হয়ে মোহনার ঘরে উকি দিল। পর্দার আড়াল থেকে দেখা গেল বিহঙ্গিনী মোহনার সামনে দাঁড়িয়ে হাত উঁচিয়ে কর্কশ কণ্ঠে বলছে, ভাইয়া মারা যায়নি, তাই না মা? তুমি আমাদের মিথ্যে বলেছ। তুমি পাষাণ মা, বড্ড পাষাণ। ভাইয়া কোথায় সেটা বলো। মোহনার চেহারায় দুশ্চিন্তার ছাপ। ভীষণ বিচলিত দেখাচ্ছে তাকে। সে কোনো রকম নিজেকে ঠিক রাখার চেষ্টা করে গম্ভীর কণ্ঠে বলল, এসব উদ্ভট কথা কেন বলছো একটা মৃত ছেলের নামে? যে মারা গেছে সে তো শেষই, তাকে নিয়ে এসব বলার মানে নেই। মায়া অবাকের পাশাপাশি বিস্মিতও হলো। কার কথা বলছে মোহনা আর বিহঙ্গিনী? যাকে শাস্তি দেওয়ার জন্য ছোট্ট মায়া এত কিছু ঘটিয়েছে, তার কথা? সে মানুষটা মারা গেছে। এজন্যই বিয়ের এতদিন পরেও মায়া সে মানুষটার ছায়াও এই বাড়িতে দেখেনি। মায়ের কথার মাঝে বিহঙ্গিনীর রাগান্বিত কথা ভেসে এলো, তুমি কি করেছো মা ভাইয়ার সাথে? ভাইয়া মারা যায়নি আমি জানি। তুমি ভাইয়াকে পাগল বানিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছো, তাই না? ভাইয়া না তোমার ছেলে ছিল মা? কিভাবে পারলে তাহলে এমন করতে? ভাইয়া তোমার ব্যাপারে কিছু জেনে গিয়েছিল, তাই না মা? আমি ছোট্ট ছিলাম, কিন্তু তখন আমার মনে আছে মা ভক্ত ছেলেটা হুট করে কেমন বদলে গেল। কাউকে সহ্য করতে পারতো না। তোমাকে, বাবাকে। কি করেছিলে মা বলো? মায়ার হাত পা অসাড় হয়ে আসে। এ মহিলা নিজের ছেলেকেও ছাড় দেয়নি। এ কেমন মানুষ? মায়া কাঁপতে কাঁপতে নিজের ঘরে গিয়ে বসলো।
এ বাড়িতে তার থাকার দুঃসাহস আর হচ্ছে না। তুমি তো বোন, বড় বৌদি, তুমি তো একটু তৃণার পাশে দাঁড়াতে পারো। এমন করছো কেন তুমি? হঠাৎ বদলে গেল কেন? দর্শিনীর প্রশ্নে নিধির কোনো হেলদোল নেই। সে নিজের মতন কাজ করছে। দর্শিনী অধৈর্য হলো, অধৈর্য কণ্ঠে বলল, এমন করছো কেন বৌদি? যদি বলি তোমার জন্য? দর্শিনী অবাক হলো, অবাক কণ্ঠে বলল, আমার জন্য? আমার জন্য করলে আমার সাথে করো, তবু তৃণার পাশে দাঁড়াও প্লিজ। পাশে দাঁড়াবো একটা শর্তে। সব আগের মতো করে দিবা? যদি তুমি রাজি হও। দর্শিনী ভ্রু কুঁচকালো। বড় বৌদির কথার ধরন কেমন বদলে গিয়েছে আগে থেকে। এখন কেবল কর্কশ স্বর ভেসে আসে। দর্শিনী মাথা দুলালো, নিবিড় স্বরে বলল, কী শর্ত? তো আমার বরদাকে তোমার বিয়ে করতে হবে, বলো রাজি? দর্শিনী কেঁপে উঠল, অবাক কণ্ঠে বলল, তোমার বরদা সারাদিন মদের আড্ডায় পড়ে থাকে না? ছি বৌদি, তুমি এতটা নীচ? বাড়িতে পিনপতন নীরবতা। ঝড় হওয়ার পর যে বিধ্বস্ততা থাকে, ঠিক সে বিধ্বস্ততা বিরাজমান। আকাশে বাতাসে প্রতিধ্বনি করছে দর্শিনীর হাহাকার। তার কান্নায় জমিও বোধহয় খানিক ধ্বংসলীলা জ্বালাতে যাচ্ছে। পুকুর পাড়ের শেষ সিঁড়িটাতে বসে দর্শিনী কাঁদছে। কাকে বিশ্বাস করবে সে আজকাল? আজকাল তো মনে হচ্ছে সব মানুষই আপন নামের একটা মুখোশ জড়িয়ে রেখেছে মুখে। তাই তো বারবার রচিত হচ্ছে ঠকে যাওয়ার গল্প। নিয়তি বারবার ধিক্কার জানাচ্ছে জীবনকে। এই হাহাকার করা বিশাল শূন্যতা নিয়ে বাঁচা যায় আদৌ? দর্শিনীর মনে পড়ল কিছুক্ষণ আগের ঘটনা। বৌদি যখন বৌদির ভাইয়ের জন্য বিয়ের প্রস্তাব দিল, দর্শিনী তখন ক্ষেপে উঠেছিল। নিজের ভেতর রাগ চেপে না রেখে সে চিৎকার দিয়ে নিজের ভাইয়ের বউকে কথা শোনাচ্ছিল। এক কান দুই কান করে পুরো বাড়িতে কথা ছড়িয়ে গেল। দর্শিনীর বরদা বোনের চিৎকারের কারণ জেনে আহাম্মক বনে যায়। তার অর্ধাঙ্গিনী কিনা শেষমেশ এতটা কুরুচিপূর্ণ হলো, এমন নিকৃষ্ট কথা উচ্চারণ করলো কিভাবে? রেগে গিয়ে প্রদীপ নিজের স্ত্রীর গালে সশব্দে চর বসায়। ঘটনা আরও বৃষ্টি হওয়ার আগে প্রতাপ সাহা ছেলেকে ধমকে থামিয়ে দেয়। নিধি তখন কেবল অবিশ্বাস্য চোখে তাকিয়েছিল স্বামীর পানে। তার এত বছরের বৈবাহিক জীবনে প্রদীপ হাত তুলবে দূরের কথা, জোর গলা একটা ধমক অব্দি দেয়নি। অথচ আজ নিধি এরপর আর কোনো প্রতিক্রিয়া করল না। প্রদীপ কথা শোনালো, নিপা আর সুমনও কথা শোনালো। নিধি কেবল চুপ করে সবটা হজম করলো। অতপর ধীর পায়ে চলে গেল নিজের ঘরে। নিধির এই নিস্তব্ধতা যেন হঠাৎ করে দর্শিনীর অপরাধবোধের কারণ হলো। বৌদি হয়তো জীবনটা গুছিয়ে দেওয়ার জন্য এমন প্রস্তাব দিয়েছিল, অথচ সে কেমন করে বৌদির সামনে, সবার সামনে ছোট করলো বৌদিকে। কিন্তু বৌদি একজন মাতাল ছেলের বউ হওয়ার কথা কিভাবে ভাবতে পারল? নিজের প্রতি নিজের ঘৃণা জন্মালো দর্শিনীর। কতটা ফেলনা হয়ে গেছে সে। মায়ের মতন বড় বৌদির চোখের বিষ হয়ে গেল। এতটা অভিশপ্ত জীবন থেকে মুক্তি মিলবে আদৌ? দর্শিনীর হাতের ফোনখানা তার ভাবনার মাঝে বেজে উঠল। দর্শিনী খানিকটা চমকে ফোনের দিকে তাকালো। ফোনের স্ক্রিনে জল করছে মায়ের নামখানা। দর্শিনী অবাক হলো। এ সময় মায়ের ফোন দেখে সে কিঞ্চিত বিচলিত হলো। মোহনার আবার ভালো মন্দ কিছু হয়ে গেল না তো? সেদিন তো মানুষটাকে ভীষণ অসুস্থ দেখেছে। এরপর আর খবরও নেওয়া হলো না মানুষটার। যতই হোক, একটা সময়ে মানুষটাকে তো সে মা ডাকতো। মা ডাকা মহিলাটা খারাপ সময়ে পাশে না থাকাটা তাকে গোপন লজ্জা দিত। আজকাল কি সে বেশি স্বার্থপর হয়ে গেল? দর্শিনীর ভাবনার মাঝেই ফোনটা কেটে গিয়ে আবার নতুন উদ্যমে বেজে উঠল। দর্শিনী আর অপেক্ষা না করে সাথে সাথে রিসিভ করলো। রিসিভ করতে মায়ের বড্ড অস্বাভাবিক শীতল কণ্ঠ ভেসে এলো, সই ভালো আছো? দর্শিনী অবাক হলো। মায়ের সাথে তার যতটুকু কথা হয়েছে এ অবধি মায়ের কথার ধরন খুব চঞ্চল, কিন্তু আজ হঠাৎ একটা নির্জীব কেন মেয়েটা? তবে কি কোনো খারাপ খবর আছে? দর্শিনী বিচলিত কণ্ঠে বলল, হ্যাঁ ভালো আছি মায়া, তুমি কেমন আছো? ভালো আছি সই। আচ্ছা সই, আমার একটা কথা বলবে? দর্শিনী ভ্রু কুঁচকাল। মায়া যেমন মেয়ে, কখনো পারমিশন চেয়ে কথা বলেনি। যখন যেটা বলতে ইচ্ছে করেছে তখন সেটাই বলেছে। আজ হঠাৎ অনুমতির প্রয়োজন পড়ল। দর্শিনী ভাবনাগুলো নিজের মাঝে রেখেই ক্ষীণ স্বরে বলল, হ্যাঁ বলো, কি বলতে চাও? শাশুড়ি কেমন মানুষ ছিল সই? খুব অত্যাচার করেছে কি তোমার উপর? মায়া যেন আজ দর্শিনীকে অবাকের চরম পর্যায়ে নিয়ে যাবে। দর্শিনী বিস্মিত হয়ে বলল, এসব প্রশ্ন করছো কেন? কারণ আছে সই, প্লিজ বলো না। শাশুড়ি তোমাকে শারীরিক অত্যাচার করেছে কখনো? না, আমার শরীরে সে কখনো হাত দেয়নি, কেবল বিয়ের দিন চর মেরেছিল।
এত বছরের মধ্যে। এছাড়া মানসিক অত্যাচার সে প্রচুর করেছে। উঠতে বসতে খোঁটা দিত, বাচ্চা হচ্ছে না বলে বন্ধ্যা ডাকত, আরও কত কিছু। অথচ সে আমার হাতে গরম তেল ঢেলে দিয়েছিল। কথায় পারছে না দেখেই বুঝি হাতের ব্যবহার করছে। নিজের সাবলীল উত্তরের বিপরীতে মায়ের এহেন কথায় চমকে ওঠে দর্শিনী। শাশুড়ি মা এতটা খারাপ মানুষ? এতটুকু একটা মেয়ের সাথে এতটা নোংরা আচরণ সত্যিই মানায়? এত শখ করে না ছেলের দ্বিতীয় বিয়েতে রাজি হলেন, তাহলে এসব কেন করছেন? নিজের মনে হাজার বেড়াজালে, হাজার প্রশ্নের ভেড়াজালে দম বন্ধ হয়ে আসে দর্শিনীর। মানুষ পরিবর্তনশীল। মানুষের সাথে মানুষের রুচি, জেদ, রাগ সবই বদলাতে পারে। হয়তো মোহনার রুচিও বদলেছে। হয়তো নিজের ছেলের জন্য সে আরও ভালো কাউকে পেয়েছে। মনে মনে হাসলো দর্শিনী। মায়েরও তবে কি দিন ফুরালো? না, এইটুকু মেয়ের সাথে এত বড় অন্যায় সে হতে দেবে না। যেমন ভাবনা তেমন কাজ। দর্শিনী নিজের কণ্ঠটা কিঞ্চিত খাদে নামালো, প্রায় ফিসফিসিয়ে বলল, তোমাকে হয়তো তাড়াতে চাচ্ছে মায়া। তুমি হাল ছেড়ো না। যে ভুল আমি করেছি নরম থেকে, সে ভুল তুমি করো না। ভুল আমি করে ফেলেছি সই, তবে আর না। আমার মনে হচ্ছে এই বাড়িতে কোনো রহস্য লুকিয়ে আছে সই। আচ্ছা, তুমি কি জানো শাশুড়ি আরও একটা ছেলে আছে? মায়ের কথা দর্শিনীর মস্তিষ্ক অবধি পৌঁছাতেই যেন বিদ্যুৎ খেলে গেল শরীরে। শিরশির করে কেঁপে উঠল সরাসরি। সে বিস্মিত কণ্ঠে বলল, কি বলছো মায়া? এটা কি করে সম্ভব? আমি 3 বছর ছিলাম ও বাড়িতে, এমন কখনোই শুনিনি। আমি সত্যি বলছি, খুব বিশ্রী কিছুর মাঝে আমি ফেসে গেছি সই। আমি বোধহয় নিজেকে বাঁচাতে পারবো না। এ বাড়িতে যে বিভীষিকাময় রহস্য, তার অতলে তলিয়ে যাচ্ছি আমি। আর হয়তো উপরে উঠতে পারবো না। মায়ের কণ্ঠে অসহায়ত্বের ছাপ স্পষ্ট। দর্শিনী কিছু বলার আগেই মায়া ফোনটা কেটে দিল। দর্শিনী কেবল অবাক হয়ে নিস্তব্ধ পুকুর পাড়টাতে বসে রইল। তার মাথায় কিছু আসছে না। কি করবে সে? হঠাৎ দর্শিনীর সেদিনের কথা মনে পড়ল, যেদিন বিহঙ্গিনী রাস্তার মাঝে চিৎকার দিয়ে উঠেছিল। দর্শিনী কিছু একটা ভেবে হাসল। সে বোধহয় রহস্যের সামান্য সমাধান করতে পারবে। বিপ্রতীপ জেল থেকে ছাড়া পেয়েছে, সে এখন বাড়িতেই আছে। তার এত সাধের চাকরিখানা চলে গিয়েছে। দুবার জেল খাটা আসামিকে তো আর কেউ জেনে শুনে চাকরিতে রাখবে না। তাই আপাতত বাড়ির সব সদস্য বাড়িতেই, তবে সবাই আলাদা আলাদা রুমে। মোহনা এক রুমে, নিলয় কুমার আরেক রুমে, বিপ্রতীপ আর মায়াও আলাদা রুমে। কারোর সাথে যেন কারো সম্পর্ক নেই। যেন কতগুলো প্রাণহীন মানুষ একটা বাড়িতে একসাথে বসবাস করছে। মায়া এখন যতটুকু পারছে মোহনার সাথে সাবলীলভাবে কথা বলছে। এই মহিলাকে রাগানো আর নিজের পায়ে নিজে কুড়ুল মারা যেন একই ব্যাপার। প্রকৃতিতে এখন ঠিক ভর সন্ধ্যা, বাতাসে ভেসে আসছে যে সাবধান বাণী। খুব খারাপ কিছু হওয়ার সতর্ক বার্তা যেন ছড়িয়ে ছিটিয়ে গেছে বাতাসের তালে তালে। মায়া চিলেকোঠার ধুলো মাখা ঘরটাতে টিপ টিপ পায়ে হাজির হয়েছে। তার মনে হচ্ছে আরও কিছু হয়তো এই ঘরটাতে লুকিয়ে আছে, যা তারা দেখছে না। সেটা খুঁজে বের করতে হবে। চিলেকোঠার ঘরটাতে পুরনো আলমারি, খাট রয়েছে, একটা বুক সেলফও আছে। মায়া তন্ন তন্ন করে আবার খোঁজ লাগালো। তাকে খুঁজে বের করতেই হবে এ বাড়িতে লুকানো রহস্য। মায়া বেশ খানিকটা সময় খোঁজাখুঁজি করে ক্লান্ত হলো। না, আর তো তেমন কিছু দেখা মিলছে না। মায়া ক্লান্ত হয়ে বসে পড়ল সামনের খাটটাতে। হঠাৎ অন্যমনস্ক হয়ে আশেপাশ তাকাতেই খোলা আলমারির এক কোণে কিছু একটা দেখতে পায় মায়া। তৎক্ষণাৎ সে উঠে আলমারির দিকটাতে এসে সেই জিনিসটা বের করে। একটা মেইলি ড্রেস। না, সাধারণ ড্রেস না, এটা কোনো স্কুল ড্রেস হবে। মায়া নেড়ে চেড়ে দেখতে নেবে, এর মাঝে মোহনার বাজ খায় গলা ভেসে এলো। ভয়ে মায়ের হাতটা থেকে জামাটা নিচে পড়ে গেল। মায়া কোনো মতে জামাটা উঠিয়ে আলমারিতে রেখে ছুট লাগিয়েছে নিচে। মোহনা কিছুটা সুস্থ এখন, বা হাতটা নাড়াতে পারে না, কিন্তু এমনিতে সে স্বাভাবিক সব করতে পারে এখন। মায়া হুড়মুড় করে ড্রয়িং রুমে হাজির হয়। ঘামে লেপ্টে থাকা মুখটা মুছতে মুছতে বলে, হ্যাঁ হ্যাঁ শাশুড়ি, কিছু বলবেন? মোহনা হাসি হাসি মুখ করে তার হাতে থাকাটা বাটিটা এগিয়ে দিল। স্বাভাবিক স্বরে বলল, কষা মাংস রাঁধছি, দেখো তো লবণ হয়েছে কিনা। আমি তো মাংস খাই না, আমার বাবুর ভীষণ পছন্দের তো, তাই রাখলাম, নাও ধরো। মায়া কিঞ্চিত অবাক হলেও প্রকাশ করল না। ধীর হাতে বাটিটা নিয়ে এক টুকরো মাংস মুখে নিয়ে জিভুতে লাগলো। হঠাৎ মোহনা ফিস কণ্ঠে বলল, এই বাড়ির প্রতিটা ইটের খবর আমি জানি বৌমা, আর চিলেকোঠার খবর রাখবো না ভাবলে কি করে? ধুলো মাখা টেবিলে ধুলোর স্তূপ হালকা, তা সেখানে তোমার কি কাজ শুনি? মায়ের গলায় খাবার আটকে গেল, নাকে মুখে কাশি উঠে গেল। মায়ের অনবরত কাশির শব্দে সবাই বেরিয়ে এলো।
মোহনা তার সাথে থাকা জলের গ্লাসটা এগিয়ে দিল মায়ার দিকে। মায়া কোনো রকম জলটা মুখে দিয়ে গটগট করে পান করে নিজেকে ধাতস্থ করলো। বিপ্রতীপ বিহঙ্গিনী নিলয় কুমার সবারই কৌতূহল দৃষ্টি মায়ের দিকে। কাশতে কাশতে মেয়েটার মুখ লাল হয়ে গিয়েছে। হঠাৎ মায়া কৌতূহল দৃষ্টিগুলোকে আরও কৌতূহল করতে গগন বিদারক চিৎকার দিয়ে উঠল। নিজের পেট চেপে বসে পড়ল মাটিতে। চোখে নোনা জল ফেলে বলল, কি অসহ্য পেট ব্যথা গো, আমি মরে গেলাম, আমাকে বাঁচাও প্লিজ। মায়ার চিৎকারে ভড়কে গেল সবাই। সর্বপ্রথম বিহঙ্গিনী এসে ওকে জড়িয়ে ধরল। মায়া কোনো মতে ঝাপসা চোখে আশেপাশে তাকালো। মোহনা কি তবে বাজিমাত করে দিল? প্রকৃতি অন্ধকার করা সন্ধ্যাবেলাতে আর যাই হোক, বন বাদারে থাকা মঙ্গলজনক না, সেটা দর্শিনী বেশ ভালোই জানে। ভারী পেট নিয়ে তাই সে উঠে দাঁড়ালো। গাঢ় গোলাপি রঙের শাড়িটার আঁচল টেনে পিঠে জড়িয়ে নিল। আঁচলের কোনায় একটা দিশালাইয়ের বাক্স বাঁধা দেখে সে কিঞ্চিত হাসল। আজকাল মা সবসময় তার আঁচলে এসব গুজে দেয় বা বেঁধে দেয়। অন্তঃসত্ত্ব অবস্থায় খারাপ দৃষ্টি থেকে বাঁচার জন্যই নাকি এ ব্যবস্থা। দর্শিনী নিষেধ করে না, থাকুক, কিছু কুসংস্কার মানতেও ভালো লাগে। এর মাধ্যমে কাছের মানুষগুলোর উৎকণ্ঠা মাখানো ভালোবাসা তো অন্তত দেখা যায়। ধীর পায়ে সিঁড়ি বেয়ে ঘাটের উপরে উঠে এলো সে। চারদিকে গা ছমছম করা শীতলতা। সন্ধ্যার পর শীতল হয়ে যায় সবটা। পুকুর পাড়ের সব দিক থেকে কিছু জংলি ফুলের ঘ্রাণ ভেসে আসছে। খারাপ লাগছে না গন্ধটা। পায়ের নিচে নরম নরম ঘাসগুলো জুতার উপর দিয়েও শিরশির অনুভূতি দিচ্ছে। সারাদিন পেটে তার কিচ্ছুটি পড়েনি। সেই যে মুখ ভার করে সকালের দিকে ঘর থেকে বেরিয়েছে, এ অবধি ঘরে যায়নি সে। ফোনে সবারই মিস কল ভেসে উঠছে। এগুলো ঠিক মিস কল বলা চলে না, সবার উদ্বেগের প্রকাশও বলা যায়। সবার উপরে তাই বাবার নামটা ভেসে আছে। গুনে গুনে 23টা কল দেখাচ্ছে বাবার নাম্বারটার পাশে। বাবার নাম্বারটার নিচে মৃত্যুঞ্জয়ের নামটা ভেসে উঠেছে। সে 21টা কল দিয়েছে। বাবার পর সব জায়গাতেই যেন হুট করে এই মানুষটা জুড়ে যাচ্ছে। দর্শিনীকে আগলে রাখছে। কিন্তু এত আয়োজন, সব তো মিছে অনুভূতি। এরপর বড়দা, ছোটদা, ছোট বৌদি সবারই কল আছে। নানান রকমের জল্পনা কল্পনা করতে করতে বাড়ির পথে এগিয়ে গেল সে। মিনিট 17 পেরোতেই বাড়ির উঠানে এসে পৌঁছালো। এই শরীর নিয়ে পিপিলিকার মতো হাঁটতে হয় বলে এতক্ষণ লেগেছে, না হয় 6-7 মিনিটের পথ। বাড়ির মাঝ উঠান বরাবর সৌর বিদ্যুতের লাইট জ্বলছে, আর বাড়ির মেইন দরজার কোনায় হারিকেন রাখা। লাইট থাকা সত্ত্বেও হারিকেন রাখাটা বাকি সবার কাছে আশ্চর্যজনক হলেও গ্রামবাসীর কাছে যে বাধা ধারা নিয়ম এটা। তারা মনে করে বাড়ির মেইন গেটের সামনে একটু আগুন থাকলে বাড়িতে ভূত প্রেত কম প্রবেশ করে, অশুভ ছায়াও আসে না। হারিকেনটাতে পাশ কাটিয়ে দর্শিনী বাড়ির ভেতর প্রবেশ করলো। উঠানের দিকে ভালো করে দৃষ্টি নিবদ্ধ করতেই সে অবাক হলো আকাশসম। বাড়ির উঠানে কত মানুষ! বাবা, মা, বড়দা, ছোটদা, বড় বৌদি, ছোট কাকি, বাবা, জেঠু, ওরা কাঠের চেয়ারে বসা। কাকিরা বেতের মোড়াতে বসে আছে। মা আর নিপা বৌদি উঠানের কোনায় জারুল গাছটার নিচে বসা। বাড়ির প্রতিটি ঘরেই আলো জ্বলছে। দৃষ্টান্ত দাঁড়িয়ে আছে দৃষ্টের গলা ধরে। মাঝে মাঝে দৃষ্টের করা প্রশ্নের উত্তরও দিচ্ছে। আর মৃত্যুঞ্জয় পায়চারি করছে। পরনের সাদা শার্টটা পিঠের জায়গা থেকে ঘামে ভিজে পিঠেই লেপ্টে আছে। চুলগুলো কপালের উপর এলোমেলো করে পরা। হাতে কালো একটা ঘড়ি, সাথে কালো প্যান্ট। একদম জেন্টালম্যান লোক, কিন্তু চেহারার মাঝে দুশ্চিন্তার ছাপ। বারবার ফোনে কাকে যেন কল দিচ্ছে। দর্শিনী কিছু একটা ভেবে নিজের ফোনের দিকে তাকালো। হ্যাঁ, সে ভুল ভাবেনি, মৃত্যুঞ্জয় তাকেই কল দিচ্ছে। কলটা নিজ শব্দে হাতের মুঠে অনবরত বাজতে কেটে গেল। এবার নোটিফিকেশন বাবার নামের আগে আরেকটা নাম যুক্ত হলো, মৃত্যুঞ্জয়। দর্শিনী হাসল। বাবার চেয়েও উদ্বেগ হওয়ার মানুষ তবে এলো। দর্শিনীকে দেখে যেন উপস্থিত বেশ কয়েকজন আত্মায় পানি এলো। প্রতাপ সাহা চেয়ার থেকে উঠে মেয়ের দিকে এগিয়ে এলো। মৃত্যুঞ্জয় দ্রুত এগিয়ে এলো। তোমায় আমি যথেষ্ট বিবেকবান ভেবেছিলাম মা, কিন্তু তুমি কি করলে এটা? কোথায় ছিলে সারাটা দিন? এসবের অর্থ কী মা? প্রতাপ সাহার প্রশ্নের বিপরীতে দর্শিনী কেবল মাথা নত করে ফেলল।
এ বাড়িতে থাকতে আজকাল তার লজ্জা করে। রোজ রোজ তার জন্য ঝগড়া অশান্তি হয়। এটা কোনো মেয়ের কাছে বা কোনো মানুষের কাছে সম্মানজনক না। প্রতাপ, তুই সবসময় তোর মেয়েকে আশকারা দিয়ে এসেছিস, যার জন্য আজ তোর মেয়ে এমন অবাধ্য অশৃঙ্খল হয়েছে। এখন অন্তত তোর শাসন করার প্রয়োজন ছিল, অথচ তুই মাখনের মতো আচরণ করছিস। অদ্ভুত। আজ নিজের জেঠুর কথাও দর্শনীর কাছে ঠিক মনে হচ্ছে। সত্যিই বাবা তাকে শাসন করেনি এই জীবনে, তাই হয়তো এমন হয়ে গেছে জীবনটা, এত এলোমেলো। বরদা, কিছু মনে করবেন না, শাসন তো আপনারও করা উচিত ছিল। আপনার বড় মেয়ে মিতুলকে, স্বামী সংসার 2 বছরের ছেলেকে রেখে অন্য কারো হাত ধরে পালানোর কথা তাহলে আর তার মাথায় আসতো না। মিথুন অবশ্য ভালো ছেলে, তাই তাকে নিয়ে কিছু বলার নেই, কিন্তু আপনার মিতুল তো অবাধ্য সন্তান হয়েছে। ছোট ভাইয়ের বউয়ের কথায় দাঁত কিরমির করে ওঠে প্রতাপ সাহার বড় ভাই আনন্দলাল সাহা। আঙুল উঁচিয়ে শাসানোর স্বরে বলে, ছোট বউ, বেশি বড় বড় কথা বলো না। বিধবা মেয়ে মানুষেরা তো তেজ আসে কোথা থেকে? যত সব। আমার ভাইটার আত্মা শান্তি পাবে না তোমার বেলাল্লা পালার জন্য। কথা তো বলা শুরুই করিনি, শুরু করলে মুখ লোকানোর জায়গা পাবেন না দাদা। আমার স্বামী আমার জন্য না হলেও আপনাদের আচরণ দেখে যে শান্তি পাবে না সেটা নিশ্চিত। আপনাদেরই তো রক্তের ভাই ছিল, মানুষটা মারা যেতে তার সম্পত্তির জন্য উঠে পড়ে লেগেছিলেন। আমাকে আর আমার ছোট্ট বাচ্চাকে টিকতে দেননি। আরও কিছু বলবো না কি, এটুকুই হবে। আনন্দমোহন নিজের স্ত্রীর উদ্দেশ্যে হাঁক ছাড়লেন, গিন্নি, এখান থেকে চলো। দিন দিন মেয়ে ছেলে বেশরম হচ্ছে, এদের সাথে কথা বলাও যেন দায়ভার হয়ে গেছে। সেদে সেদে ঝাঁটার বাড়ি খেতে আসছি। আমার তো খারাপ লাগে এ বাড়ির বউদের জন্য। বেচারিরা ননদের জ্বালায় ভালো করে হয়তো সংসারও করতে পারছে না। আসেন কেন জ্যাঠামশাই সেধে? আপনাদেরকেও আসতে বলে? দর্শিনীর শীতল প্রশ্নে তাজ্জব বনে গেল সব। মেজো কাকি ছি ছি করে বলে উঠল, ডিভোর্সি মেয়ে ছেলের এত মুখ চালানো শোভা পায়? ছি। দর্শিনীকে বিক্ষিপ্ত করার জন্য এ কথা নামক ছুরি যেন যথেষ্ট ছিল। হঠাৎ করে সে চুপ হয়ে গেল। আশপাশ হাতড়েও যেন কথা পেল না বলার মতন। মৃত্যুঞ্জয় শক্ত কণ্ঠে জবাব দেওয়ার আগেই ছোট ধৃষ্টের মোলায়েম কণ্ঠ ভেসে এলো, ডিভোর্সি কী গো? আমার বন্ধুরা আমার সাথে মিশে না। আমার পিসিমণি নাকি খারাপ, সংসার ছাড়া মেয়ে। এসব বলে ওরা আমাকে অনেক খেপায় জানো। আমার খুব লজ্জা লাগে ওদের কথা শুনে। ওরা যে আমার সাথে খেলে না, তাই কষ্টও লাগে। পিসিমণি, তুমি চলে যাও না পিসিমশাইয়ের কাছে। তোমার জন্য আমার বন্ধুরা আমাকে লজ্জা দেয়। বিশাল আকারের বজ্রপাত যেন হলো উঠানে। 8 বছরের একটা বাচ্চার মুখে এসব কথা কতটা অবিশ্বাস্যকর সেটা আর বলার অপেক্ষা রাখে না। সবাই বাচ্চাটার দিকে নিষ্পলক তাকিয়ে আছে। বাচ্চাটা না বুঝে কি যে বলে ফেলেছে তার ধারণার বাহিরে। সবাই যখন দৃষ্টকে দেখতে ব্যস্ত, তখন মৃত্যুঞ্জয় ফ্যাল করে তাকিয়েছিল দর্শিনীর দিকে। সে জানে এই মেয়েটা এত বড় একটা কথা হজম করতে পারবে না কখনো। মৃত্যুঞ্জয়ের গলা শুকিয়ে যায়। দর্শিনী কতক্ষণ তাজ্জব বনে দৃষ্টের দিকে তাকিয়ে থাকে। সমাজে বাড়ির মানুষ তাকে ছাড় দিবে না ঠিক আছে, এটুকু বাচ্চারও তার দুর্বলতা দেখিয়ে দিল। সে কতটা নীচ সেটা আঙুল দিয়ে দেখিয়ে দিল। নিধি ছুটে এসে ছেলের গালে চড় থাপ্পড় মারা শুরু করে। ঘটনার আকস্মিকতায় সবাই হতভম্ব। দৃষ্টান্ত দৃষ্টের পাশে ছিল বলে তাড়াতাড়ি সে নিধির হাত থেকে ধরে ফেলে। দৃষ্টকে তার পিঠের পেছনে লুকিয়ে ফেলে। নিধির রাগে শরীর যেন থরথর করে কাঁপছে। ছেলের কান টেনে রাগী কণ্ঠে বলল, বাহির থেকে এসব শিখে আসিস? তোকে বলেছি না এসব কাউকে বলতে না, তাহলে বললি কেন? জানোয়ার, আমি তো এদের চোখের বিষ হয়েছি, এখন তুইও কি হবি? নিধি শাসন করে বলা কথাগুলো যেন দৃষ্টের পক্ষেই রইল। আকারে ইঙ্গিতে যেন বোঝালো দৃষ্ট কাজটা ঠিক করেছে। দৃষ্ট মায়ের মার খেয়ে কেঁদে কেটে অস্থির। ঠোঁট ফুলিয়ে কাঁদতে কাঁদতে দর্শিনীকে অভিযোগের স্বরে বলল, পিসিমণি জানো, মা ঘরে বলেছে তুমি নাকি অভিশাপ, মরে গেলে সবার মঙ্গল। দৃষ্টের বলা প্রতিটা কথা যেন এক একটা বোমার মতো ব্লাস্ট করছে। দর্শিনী তাজ্জব বনে নিজের পরিবারের সদস্যগুলোর দিকে চোখ বুলালো। নিধি ততক্ষণে মুখে আঁচল চেপে ছেলেকে নিয়ে ঘরে ছুটে গিয়েছে। দর্শিনীর জেঠু সুযোগ পেয়ে আরও কয়েকটা বাক্য ব্যয় করে বাড়ির দিকে হাঁটা দিয়েছে। তার পিছে জেঠিমা আর মেঝো কাকিও চলে গিয়েছে। পুরো বাড়িতে পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে গুটি কয়েকজন। দর্শিনী, নিপা, ছোটদা, বরদা, প্রতাপ।
মৃত্যুঞ্জয় দৃষ্টান্ত ছোট কাকি আর মা। দর্শিনী ধীর গতিতে ঘরের দিকে অগ্রসর হতে নিলেই প্রতাপ সাহা মেয়ের সামনের দিকে এসে দাঁড়ায়। নিশ্চুপে জড়িয়ে নেয় মেয়েকে বুকের মাঝে, যেন সমাজের সমস্ত কথার তীর থেকে সে মেয়েকে এভাবেই বাঁচিয়ে ফেলবে। বাবার বুকে নিষ্প্রাণ লেপ্টে থেকে দর্শিনীর নির্লিপ্ত কণ্ঠ ভেসে এলো, আমি অভিশাপ তাই না বাবা? আমি তো আশীর্বাদ তাই না? তুমি না বলো মেয়ে হলো বাবা মায়ের আশীর্বাদ, আমিও তো তাহলে তোমার আশীর্বাদ তাই না? প্রতাপ সাহা আজ কাঁদলেন, দু চোখের নীরব অশ্রু বিসর্জন দিয়ে প্রকাশ করলেন নিজের হাহাকার অসহায়ত্ব। বাবা হিসেবে আজ সে ব্যর্থ। তার ব্যর্থতা যেন আকাশ বাতাসকে কাঁপিয়ে তুলেছে। হুমায়ুন আহমেদ হয়তো এজন্যই বলেছে, পৃথিবীতে হয়তো অনেক খারাপ পুরুষ আছে, কিন্তু একটাও খারাপ বাবা নেই। তীব্র ফিনাইলের গন্ধে মাথা ভোতা অনুভূতিরা চুপ সেজা আছে। মাকে ইমার্জেন্সি বিভাগে নেওয়া হয়েছে। মেয়েটার মুখ কেমন ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে ব্যথা সহ্য করতে না পেরে। ওয়েটিং রুমে পায়চারি করছে বিহঙ্গিনী, বিপ্রতীপ, হৈমন্ত, মোহনা, নিলয় কুমার। মায়া যখন অসুস্থ হয়ে জ্ঞান হারালো তখন সব কিছু ভুলে বাড়ির মানুষগুলো তাকে নিয়ে মরিয়া হয়ে উঠেছিল। মায়াকে পাজাকুলো করে বাড়ির বাইরে আসতেই হৈমন্তের চোখে পরে। হৈমন্ত নিজের গাড়িতে উঠিয়ে তাদের হসপিটালে নিয়ে আসে। ভয়ে তার কলিজা শুকাচ্ছে। মেয়েটা কয়েকদিন প্রচুর ভয় পেত নিজের জীবন নিয়ে। হৈমন্ত বারবার সাহস দিয়ে এসেছে, অথচ আজ মেয়েটার এই অবস্থা। এটা কি ওই মহিলারই কারসাজি? মহিলাটাকে তত উৎকণ্ঠিত দেখা যাচ্ছে না, আবার খুশি লাগছে না। আপাতত মোহনাকে বোঝা পৃথিবীর সব থেকে বড় কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। বিপ্রতীপ উপায় পেল না, নিজেকে কেমন ছন্ন ছাড়া লাগছে। সকালে চাকরি চলে গেল, এখন মায়ের এই অবস্থা। তার এখন কাউকে প্রয়োজন ভাবতে রাত 12টার উপর কাটা পৌঁছাতেই ফোন লাগালো সে। অপর পাশ থেকে ফোন রিসিভ হতেই দুনিয়ার অসহায়ত্ব নিজের কণ্ঠে ঠেলে দিয়ে বিষণ্ণ কণ্ঠে বলল, শুভ জন্মদিন প্রিয়দর্শিনী, আই নিড ইউ। দক্ষিণা বাতাসে যখন লেবুর ঘ্রাণ ভেসে এসেছিল তখন রাতটাকে আরেক ধাপ নিঃসঙ্গ মনে হয়েছিল। ঘরের টিনের উপর ডাহুক ডাকছে, কি ভীষণ করুণ সুরে, কি ভীষণ অসহায়ত্ব সেই সুরখানায়। আজ মুক্ত ডাহুক হতে পারেনি বলে দর্শিনী নিজের নিঃসঙ্গতা অসহায়ত্ব প্রকাশ করতে পারে। দক্ষিণা বাতাসে যখন লেবুর ঘ্রাণ ভেসে এসেছিল তখন রাতটাকে আরেক ধাপ নিঃসঙ্গ মনে হয়েছিল। ঘরের টিনের উপর ডাহক ডাকছে, কি ভীষণ করুণ সুরে, কি ভীষণ অসহায়ত্ব সেই সুরখানায়। আজ মুক্ত ডাহক হতে পারেনি বলে দর্শিনী নিজের নিঃসঙ্গতা অসহায়ত্ব প্রকাশ করতে পারেনি। বাবার চোখের জল দেখেও পাথরের ন্যায় দাঁড়িয়েছিল। মেয়ে হয়ে জন্ম নেওয়াটা ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। ছেলে হলে নিশ্চয় এত কিছু সহ্য করতে হতো না। মেয়ে বলেই হয়তো বাবার চোখের জল হয়েছে, ছেলে হলে বাবার ঘাড়ে দায়িত্ব ভাগ করার মানুষ হতো। মেয়ে জীবন এতটা বৃথা কেন? আজ মেয়ে বলেই কি ডাহুকের চেয়েও বেশি পরাধীন দর্শিনী? একটা সামান্য জীব হয়ে ডাহুকও নিজের হাহাকার উজাড় করে দিতে পারছে, তবে দর্শিনী কেন নয়? কারণ সে কেবল মানুষ না, মেয়ে মানুষ, পরাজয়ের ফানুষ। নিজের বিষাদ যখন প্রকৃতিতে ঢেলে দিতে মত্ত দর্শিনী, তখনই ফোনটা বেজে কেঁপে ওঠে। ফোনের দিকে তাকিয়ে নাম্বারটা পরিচিত নাকি অপরিচিত ভাবতে ভাবতে ফোনটা কেটে যায়। দ্বিতীয়বার রিং বাজতেই ফোনটা ধরে সে। ক্ষীণ স্বরে হ্যালো বলতে বিপ্রতীপের কণ্ঠ ভেসে এলো, শুভ জন্মদিন প্রিয়দর্শিনী, আই নিড ইউ। আকস্মিক এমন কথায় চমকে গেল দর্শিনী। কয়েক মুহূর্ত কেবল সে ভাবল, এই কথাখানা বলা ব্যক্তিটা তার ভ্রম না সত্য। কিঞ্চিত ভাবনা চিন্তার পর যখন সে ধাতস্থ হলো এটা বিপ্রতীপ, সে তড়িৎ গতিতে কেঁপে উঠল। দর্শিনীকে চুপ থাকতে দেখে বিপ্রতীপ দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। নিবিড় কণ্ঠে আবার বলল, কথা বলবে না আমার সাথে দর্শিনী? দর্শিনীর হাত পা অসাড় হয়ে গেল। প্রায় কতগুলো দিন পর বিপ্রতীপ এত ভালো করে কথা বলছে। দিন বললে ভুল হবে, অনেকগুলো মাস পর বিপ্রতীপ এত নরম স্বরে কথা বলছে। প্রায় 10-11 মাস। দর্শিনী স্মৃতির কোনায় কোনায় হাতড়েও পেল না বিপ্রতীপ কবে বদলেছে সেই তারিখ। বিপ্রতীপ একদিনে বদলায়নি, প্রতিটি দিন প্রতিটি ক্ষণে ক্ষণে বদলেছে।
দর্শিনীকে অসহ্যকর একটা জীবন দিয়ে বিপ্রীতি বদলেছে, তবে আজ এতদিন পর এত শীতলতা কেন? দর্শিনী, তুমি কি আছো লাইনে? কথা বলছো না কেন? কথা বলবে না? দর্শিনীর ধ্যান ভাঙল, মুখ চোখ কাঠিন্যতায় ছেয়ে গেল। হৃদয় মাঝে কালো রাঙা মেঘ সরে গিয়ে উত্তপ্ত লেলিহান শিখার উদয় হলো। সেই লেলিহান শিখায় উৎপন্ন হওয়া ক্রোধ ছুঁড়ে মেরে বলল, কথা বলার কথা তো ছিল না? আমাদের কথা তো সেই কবেই ফুরিয়েছে। তবে আজ নতুন করে এত জাঁকজমকভাবে সেটা জিজ্ঞেস করছো যে? বিপ্রদীপ থমকালো, বিরস কণ্ঠে বলল, আমি ক্লান্ত দর্শিনী, ভীষণভাবে ক্লান্ত গো। আর একটা বার আমার ক্লান্তি দূর করার মানুষ হবে? কথা দিলাম আর কখনো কষ্ট দিব না। বিপ্রদীপের এমন কথায় হতভম্ব দর্শিনী। এতগুলো বছর পর আজ বিপ্রদীপের মনে পড়ল দর্শিনীর কথা। অথচ এই দর্শিনীও তো কতবার আগলে নিতে চেয়েছে এই হৃদয়হীন পুরুষকে। তখন কই ছিল সে মানুষ? অতীত ভেবে তাচ্ছিল্য হাসল দর্শিনী। তাচ্ছিল্য কণ্ঠেই বলল, বাহ, মায়ার মজা শেষ তবে? তোমার ন্যূনতম লজ্জা কবে হবে আমি জানি না। মরার আগে আর একটা বার মানুষ হওয়ার চেষ্টা করলে পারো। আর কত নিচে নামবে? কিছু তো শরম করো। দর্শিনীর তাচ্ছিল্য কথায় আজ বিপ্রদীপের রাগ হচ্ছে না, বরং তার মনে হচ্ছে সে এটারই যোগ্য। তবু আর একটাবার নিঃস্বার্থভাবে ভালোবাসার মানুষটাকে পেতে হলে সে কিছু কথা তো সহ্য করতেই পারবে। দর্শিনী হঠাৎ করে রেগে গেল, উচ্চস্বরে বলল, আর কখনো যদি তুমি আমায় কল দাও তবে মনে রেখো তোমার জন্য ভয়ানক কিছু অপেক্ষা করছে। তোমাদের টাকা আছে তাই আইন আটকে রাখতে পারছে না তোমাদের। তবে আমরাও কিন্তু ধ্বংসলীলা চালানোর সামর্থ্য কম নেই। তুমি মায়ার কাছে কলটা দাও, ওর সাথে কথা আছে। বিপ্রদীপের মুখ চোখ শক্ত হলো। দর্শিনীর এমন করা কথা যে তার ভালো লাগলো না সেটারই বহিঃপ্রকাশ ঘটালো তার অঙ্গিভঙ্গি। সে বিরক্তি নিয়ে বলল, মায়া অসুস্থ দর্শিনী। হঠাৎ করে পেট ব্যথায় নিশ্চল হয়ে গেছে সে, তাই হসপিটালে নিয়ে আসা হয়েছে তাকে। দর্শিনী বিপ্রদীপের বিরক্তি স্বরে বলা কথাগুলো শুনে তাজ্জব হয়ে গেল। যে মানুষটা পছন্দ করে বিয়ে করা স্ত্রী হসপিটালে ভর্তি, সে কিভাবে এসব নোংরামি করতে পারে? এরা আদৌ মানুষ? ঘৃণায় দর্শিনীর শরীর রিরি করে উঠল। একদলা থুতু ফেলে বলল, তোমার মতো নোংরা পুরুষ পৃথিবীতে আর দুটো নেই। ছোট্ট মেয়েটার এই অসুস্থতায় তুমি আমাকে তেল মারতে এসেছো, ভেবেছো গলে যাব? কি নোংরা গো তুমি, লজ্জা করে না তোমার, তাই না? নষ্ট পুরুষ। বিপ্রদীপ এবার রেগে গেল, রাগী কণ্ঠে বলল, আমি নোংরা হলে তুমি কি ভালো ভেবেছ আমি কিছু বুঝি না, তাই না? কোর্টে সেদিন তোমার আশিক তোমার খেয়াল রাখলো, কত নাটক দেখালো, আমরা বুঝি না এসবের মানে? তুমি কোথাকার ভদ্র গো? বিপ্রদীপের এখন কণ্ঠের পরিবর্তনে হা হয়ে গেল দর্শিনী। তবে এটা জানা কথাই, বিপ্রদীপের স্বার্থে আঘাত লাগলে সে মুখোশ খুলতে 2 সেকেন্ডও দেরি করে না। কিন্তু মায়ার জন্য ভীষণ চিন্তা হচ্ছে। মেয়েটা হঠাৎ করে অসুস্থ হলো কিভাবে? নাকি ওই সব বাড়ির মানুষের কারসাজি? দর্শিনী ভেবে কুল কিনারা পেল না কি করবে সে। অতঃপর ধীর কণ্ঠে বলল, আমি আসছি বিপ্রদীপ, খুব শীঘ্রই আসছি, তৈরি থেকো। দর্শিনীর শেষ কথায় বিপ্রদীপের মুখে হাসি বিস্তৃতি লাভ করলো। ফোনটা ধীর হাতে কেটে দিল। তন্মধ্যে ইমার্জেন্সি রুম থেকে বেরিয়ে এলো ডাক্তার। বিহ্বগী এলো, উৎকণ্ঠা নিয়ে প্রশ্ন করল, মায়ের কি হয়েছে ডাক্তার? হঠাৎ হঠাৎ মাংস খাবার পরই এমন ব্যথা শুরু হলো কেন? কি সমস্যা? হেমন্ত চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। সে ভেবে রেখেছে যদি মোহনার কারসাজি হয় এটা, তাহলে সে মোহনাকে ছাড়বে না। দরকার হলে জীবনের প্রথম ও শেষ খুনটা মোহনাকেই করবে। কিন্তু হৈমন্তের ভাবনায় পানি ঢেলে ডাক্তার উচ্চারণ করলো অন্য বাক্য, মায়ের দুটো কিডনির অবস্থা বেশ খারাপ। একটা কিডনি পুরো 55% নষ্ট হয়ে গেছে, আর তার সাথেটা এটা সংস্পর্শে থেকে 55% ড্যামেজ হয়ে গিয়েছে। খুব শীঘ্রই আপনারা ডোনার খুঁজে বের করুন, না হয় মেয়েটাকে বাঁচানো যাবে না। আর খাবারের জন্য কিছুই হয়নি। হেমন্ত যেন বনে গেল। মায়ের শরীরে এত বড় রোগ, অথচ তারা টের পেল না। রোগটা তো আর একদিনের নয়, বছরের পর বছর যাবৎ হয়েছে, তবে তারা টের পেল না কেন? না, এত তাড়াতাড়ি এই সাহসী মানবীকে জীবনের কাছে
হারতে দেওয়া যাবে না। আজকে যে দর্শিনীর জন্মদিন সেটা সে ভুলেই গিয়েছিল। বিপ্রতীপ মনে না করালে হয়তো মনে পড়তো না। কি অদ্ভুত, অথচ আগে তার জন্মদিন রাত 12টা বাজার সাথে সাথে বাড়িতে একটা খুশির আমেজে ভরে যেত। দর্শিনী নিজেই খুব উদ্গ্রীব থাকতো নিজের জন্মদিন নিয়ে। জন্মদিন আসার 10 দিন আগে থেকে সবারে বলে বেড়াতো ভীষণ ছটফট ছিল কিনা। অথচ সে মেয়েটার কি বিরাট পরিবর্তন, সময় সব পারে। এই যে ছটফটের দুরন্ত স্বভাবের দর্শিনীকে কেমন নির্জীব করে দিয়েছে। সকাল হতে দর্শিনী পরিপাটি হয়ে গেছে। আজ সে একটা জায়গায় যাবে, সেখান থেকে পারলে আজই শহরে যাবে। ওই বাড়ির রহস্য মিটাতে হবে তাকে। এখন এই মুহূর্ত থেকে রহস্য উদ্ঘাটন শুরু না করলে বিরাট কিছু হতে পারে। তার মনটা যে ভীষণ কুগাইছে। জলপাই রঙের শাড়িটা বেশ মানিয়েছে দর্শিনীর গোলগাল শরীরে। চোখে গাঢ় কাজল, ঠোঁটে গোলাপি রঞ্জক রঞ্জন রঞ্জক কি মোহনীয় তার রূপ। কবি দেখে মুগ্ধ হয়ে 2 লাইন ছড়া বেঁধে হয়তো বলতেন, নারীর প্রতি মোহের দৃষ্টি ফেলো না কুনষ্ট পুরুষ, মুগ্ধতায় নারীকে খুঁজো, সে যে এক স্নিগ্ধ ফানুষ। দর্শিনী উঠানে পা দিতেই প্রতাপ সাহা মেয়ের দিকে এগিয়ে এলেন। পাঞ্জাবির পকেট থেকে কি যেন একটা বের করে পরিয়ে দিলেন মেয়ের গলায়। দর্শিনী অবাক হয়ে চাইল, ওমা, সে স্বর্ণের চেন। প্রতাপ সাহা মেয়ের গলায় মাথায় স্নেহের হাত বুলিয়ে বললেন, জন্মদিনের শুভেচ্ছা মা। দর্শিনী কিঞ্চিত হাসল, জড়িয়ে ধরল বাবাকে। ধীরে ধীরে বরদা ছোটদাও এগিয়ে এলো। বরদা কোনো রকমে খুঁড়িয়ে হাঁটতে পারে। ছোটদা এগিয়ে এসে দর্শিনীকে স্বর্ণের এক জোড়া কানের দুল দিল। দর্শিনী উঁচু পেট নিয়ে প্রণাম করতে গেলে 2 হাত দিয়ে আটকে দেয় ছোটদা। বোনের মাথায় স্নেহের হাত বুলিয়ে ছোটবেলার মতো আদরের ঝুলি খুলে বলে। প্রদীপ মাথা নিচু করে এগিয়ে যায়। একটা সাদা শপিং দর্শিনীর দিকে এগিয়ে দিয়ে ক্ষীণ স্বরে বলল, শুভ জন্মদিন পুতুল। তোর বরদা এখন অক্ষম, অত দামি দামি উপহার দিতে পারছে না, এই সামান্য উপহারটুকু নে। দর্শিনী ভাইয়ের মুখ চেপে ধরল, শাসনের স্বরে বলল, তোমরাই তো আমার উপহার দাদা, এমন অলক্ষণে কথা বলবে না বললাম। কি এনেছো গো, কাচের চুড়ি? প্রদীপ টলমলে দৃষ্টিতে হ্যাঁ জানালো। দর্শিনীতে খুশিতে আহ্লাদি হয়ে গেল। তারপর কিছু একটা ভেবে রান্নাঘরে তাকালো। আগে বাবার বাড়ি থাকতে বড় বৌদি জন্মদিনের দিন সকালবেলা পায়েস রান্না করে দিত। আজ বোধহয় দিবে না। ছোট্ট শ্বাস ফেলল সে। মা বোধহয় ঘরে আছে, প্রণাম করে আশীর্বাদ চাইতে হবে। প্রতিবার দর্শনী একটাই কাজ করেছে। প্রতিবার সে ছুটল, অতঃপর সে ছুটল মায়ের রুমের দিকে। মাকে প্রণাম দিবে, বড় বৌদি আর ছোট বৌদিকেও দিবে। কিন্তু নিপার ঘরের সামনে যেতেই থমকে গেল দর্শিনী। না চাইতেও সজাগ হয়ে উঠল কান। নিপা ফোনে কাকে যেন বলছে। তুমি বলেছ বলেই আমি প্রিয়কে মেনে নিয়ে ভালো আচরণ করেছি। দর্শিনী অবাক হয়ে গেল। তাহলে ছোট বৌদি এতটা ভালো আচরণ অন্যের কথা শুনে করেছে, কিন্তু কেন? মাথার উপর ফ্যানের নিরলস ভন ভন শব্দ, বাহিরে ডাকা কাকের কণ্ঠ, রান্নাঘর থেকে ভেসে আসছে বাসনপত্র নাড়াচাড়া করার শব্দ। দর্শিনী নির্লিপ্ত ভঙ্গিতে ক্রন্দনরত নিপার সামনে বসে আছে। তার কপালে জমেছে বিন্দু বিন্দু ঘামের রাশি। ছোট বৌদিকে সে এখনো অব্দি রুক্ষ স্বরে কিছু বলেনি। তার আগে মানুষটা কাঁদছে। এটা কি কেবল দর্শিনীর মন ভোলানোর জন্য? বৌদি, কান্নাটা বন্ধ করে আমাকে একটু খুলে বলবে প্লিজ, তুমি কার কথায় আমার সাথে এতটা ভালো অভিনয় করলে? আর আমার সাথে অভিনয় করার প্রয়োজনই বা কী ছিল? আমি তো সর্বহারা। তোমাকে তো অভিনয়ের পরিবর্তে কিছু দিতে পারবো না। তাহলে কিসের জন্য এতটা করলে? দর্শিনীর কথার বিপরীতে নিপা আঁচলে মুখ গুজে কাঁদছে। কান্নাটা ঠিক আসল না নকল বোঝা মুশকিল। কান্নার জন্য কেঁপে কেঁপে উঠছে তার শরীর। কথা বলতে পারছে না সে। কণ্ঠ তার কিঞ্চিত কেঁপে উঠেছে। সে কাঁপা কাঁপা হাতে এতক্ষণ কথা বলা ব্যক্তিটার নাম্বারটা বের করে ফোনের স্ক্রিনটা দর্শনীর সামনে ধরল। দর্শনী বার কয়েক পাপড়ি ঝাপটালো। সে ভুল দেখছে কিনা। ফোনের স্ক্রিনে জল করছে দৃষ্টান্ত নামটা। দৃষ্টান্ত ব্যাপারে অবাকের সপ্তম পর্যায়ে চলে গেল। দৃষ্টান্ত ছোট বৌদিকে বলেছে তার সাথে ভালো আচরণ করতে। কিন্তু কেন?
দর্শিনীকে সুখী করার জন্য, নাকি অন্য কিছু? বৌদিও বা শুনল কেন ওর কথা? কিসের বাধ্যবাধকতা দৃষ্টান্তের সাথে বৌদির? হাজার খানেক প্রশ্ন উত্তরবিহীন দর্শিনীকে বিচলিত করে তুলল। সে দৃষ্টান্তকে ভুল বুঝতে পারছে না, অথচ দোষীর কাঠগড়ায় আজ দৃষ্টান্ত। ছোটবেলা থেকে ভাইদের পর যে ছেলেটাকে সে সবচেয়ে বেশি বিশ্বাস করত, আজ সে মানুষটাকেই অবিশ্বাস করতে হবে। ভাগ্য তাকে কেন বারবার এমন পরীক্ষার মুখে ফেলে? তার সাথে এত নির্দয়তা কিসের? দর্শিনী ক্লান্ত হলে ভাবতে ভাবতে হাতড়ে পেল না উত্তর। তবে আর নয়, যে যেমন ভাবে পারছে তাকে নাচিয়ে যাচ্ছে। আর কত? দর্শিনী ক্রোধে ফেটে পড়ল, চোখ মুখ লাল হয়ে গেল তার। নিপার দিকে আঙুল তাক করে দাঁত কিরমির করে বলল, হয় আমাকে সবটা সত্যি বলো, না হয় তুমি এ বাড়ি ছাড়তে বাধ্য। কি যাচ্ছ তুমি? নিপা প্রিয়দর্শিনীকে জড়িয়ে ধরল। এই মুহূর্তে নিপার যেন কাউকে জড়িয়ে ধরার খুব প্রয়োজন ছিল। আর সে জানে জড়িয়ে ধরার জন্য দর্শিনীর চেয়ে উত্তম কেউ হবে না, কারণ এই মেয়েটা পিছে ছুরি মারতে জানে না। নিপাকে অনবরত অসহায়ত্বের মতো কাঁদতে দেখে নরম হলো দর্শিনী। শীতল কণ্ঠে বলল, বৌদি, আমার দোষ কি ছিল গো? আমাদের ঘাড়ে এসে বসাটা আমাদের দোষ, তাই বুঝি এক একজন এমন রং করে বদলাচ্ছ? এসব করো না গো, ভীষণ ভীষণ কষ্ট হয় আমার। তোমাদের তো আমি বড্ড ভালোবাসি। তোমাদের চারপাশে আমাকে যে শেষ করে দিয়েছে, আমি চলে যাব এই বাড়ি ছেড়ে। তবু রং বদলানোর খেলায় মেতে উঠবো না, মেতো না তোমরা। নিপা শব্দ করে কাঁদল, আরো শক্ত করে জড়িয়ে ধরল দর্শিনীকে। অস্ফুট স্বরে বলল, আমি রং বদল করি না প্রিয়, আমি তোমার সাথে একটু ভালো আচরণ করার চেষ্টা করছি কেবল। ভালো হয়ে দেখি জীবন কতটা সুন্দর আর দৃষ্টান্ত। আমাকে অভিনয় করতে বলেনি, বলেছে তোমার সাথে ভালো আচরণ করতে। এখানে কোনো অভিনয় ছিল না গো। তাহলে তুমি নিজের ইচ্ছে ভালো আচরণ করনি? সবটা দৃষ্টান্ত দায়ের কথাই করেছ। কিন্তু কেন? তুমি আমার তুমি তার কথাও বা কেন শুনেছ? কারণ বিয়ের এতগুলো বছর পরেও আমি তাকে ভালোবাসি, খুব শীঘ্রই, খুব বেশি ভালোবাসি। দর্শনীর যেন মনে পড়ে গেল সে ভুল শুনেছে। অদ্ভুত চোখে তাকিয়ে আছে সে নিপার দিকে। এটা আদৌ সম্ভব? দৃষ্টান্ত দাকে ছোট বৌদি ভালোবাসে, তবে কি দৃষ্টান্ত দায়ের প্রথম প্রেমিকা ছোট বৌদি ছিল? এজন্যই কি ছোট দায়ের বিয়ে হওয়ার পর দৃষ্টান্ত দায়ে বাড়িতে আসা বন্ধ করে দিয়েছিল? অথচ দর্শিনী দৃষ্টান্তকে আগামাথা থেকে গোড়া অব্দি চিনত। তবে কি চেনার মাঝে ভুল ছিল? দর্শিনী হতভম্ব মুখখানা নিয়ে খাবার ছুড়ল। তবে তুমি কি দর্শিনী হতভম্ব মুখখানা নিয়ে প্রশ্ন ছুড়ল, তবে তুমি কি ছিলে দৃষ্টান্ত তার প্রথম ভালোবাসা?